আমি সারজা আপনার কাছে ফিরবো। আমাদের সঙ্গে জোবায়েন সন্ধি যোগ দিয়েছেন। জোবায়েন সন্ধিকে বাংলাদেশের বহু মানুষ চেনেন। তিনি রাইটার ইন এক্সাইল যে স্কলারশিপ তাই নিয়ে পেন ফেলো হিসেবে তিনি এখন দেশের বাইরে রয়েছেন, জার্মানিতে রয়েছেন। তিনি ব্লগার, লেখক, অংশুমালী পত্রিকার এডিটর এবং বাংলাদেশের বহু গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষ শরিক। জোয়ান ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা শুরু করতে পারি আপনার সঙ্গে কথাবার্তাটা। আপনি তো এর আগে বেশ কয়েকটি গণ অভ্যুত্থান, বাংলাদেশের মানুষের বিদ্রোহ, মানুষের প্রতিবাদ, একদম মানে আমি যদি শেষ 20 বছরে বলি নিশ্চয়ই এরশাদ বিরোধী আন্দোলন, সবটাই প্রত্যক্ষ করেছেন। অন্যান্য আন্দোলনগুলির থেকে এই আন্দোলনের চরিত্রটা কোথায় আলাদা? এই আন্দোলনকে আপনি কোন জায়গায় রাখছেন, সেটা কিভাবে দেখছেন? এই যে 6টা দিন যেভাবে মানুষ বদ্ধভূমিতে কাটালো, এই ঘটনাটাকে আপনি কিভাবে মূল্যাঙ্কন করছেন? সহিংসতার দায় কার? এত মৃত্যুর দায় কার? আপনার জবানবন্দি শুনবো। ধন্যবাদ অর্ক। প্রথমে যেটা বলি যে সহিংসতার আগে একটু কারেকশন করে নিই। শাহরুজা বললেন ডক্টর মোবাশ্বের তাকে ডিজিএফআই তুলে নিয়ে গিয়েছিলেন। উনি ইউরোপে নেই, উনি ছিলেন নরওয়েতে, অসলো ইউনিভার্সিটিতে কিছুদিন ছিলেন। এখন উনি সিডনিতে পড়ান একটা ইউনিভার্সিটিতে। কারেকশন করলাম। তো এখন আমরা যে আন্দোলন দেখেছি আমাদের তারুণ্যে, এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে আপনার হচ্ছে আমরা অন্যান্য ছোটখাটো আন্দোলন যেগুলো ছিল, ফুলবাড়ি কয়লা খনি আন্দোলন, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন হয়েছিল বেতন বৃদ্ধির, শাহরুজের মনে আছে 2012 দিকে এই আন্দোলনগুলো। তারপরে তো আর যেটা রামপাল বা বিদ্যুৎ, ওগুলো আন্দোলনের সময় অলরেডি আমি শাহবাগ আন্দোলন যেটা হলো, সে শাহবাগ আন্দোলন তো প্রত্যক্ষভাবে ছিলামই। তারপরে শাহবাগ আন্দোলন দেখলাম, শুরু করলাম আমরা। দেন 15 তারিখে যখন রাজীবকে খুন করা হলো, এবং রাজীব যে খুন হয়েছে সরকারের দ্বারা, ডিজিএফআই এর দ্বারা, সেটা অকাট্য প্রমাণ আমি দিতে পারবো। ঠিক আছে? তো এই খেলাগুলো শুরু করেছে আওয়ামী লীগ সরকার, কিন্তু এর দায় ফেলানো হয়েছে বরাবর সো-কল্ড ইসলামিক জঙ্গি বা জামাত শিবির, এদেরকে ট্যাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বন্ধুরা খুন হয়েছে, কিন্তু আমরা তখন প্রথম দিকে মনে করেছিলাম যে এই খুনগুলোর পিছনে এই ইসলামিক জঙ্গিরা আছে। আমার কলকাতাতে প্রচুর ফ্রেন্ড আছে, তারা ব্লগার নিয়ে, আমাদের হত্যাকাণ্ড নিয়ে তারা মুভমেন্ট করেছে। আমি নিজেও ছিলাম কলকাতায় এক্সাইল হিসেবে অনেক দিন, 2 বছর। তো তারা জানতো, কিন্তু পরবর্তীতে যখন আমরা এটা ইনভেস্টিগেট করলাম, অনেকগুলো ক্যালকুলেশন করলাম, করার পর দেখছি এর পিছনে স্বয়ং এই শেখ হাসিনা সরকার যুক্ত আছে। যেমন আমি একটা প্রমাণ দিই আপনাকে শুরুতে। রাজীব হায়দার এভরিডে আমাদের শাহবাগে আসতেন। শাহরুজা যদি ওই সময় ঢাকা থেকে থাকেন, ছিলেন মনে হয়, তো মনে থাকার কথা, প্রতিদিন আসেন। কিন্তু ওই দিন যেদিন খুন হন 15 তারিখে, সেই দিন যাই হোক আর এক বান্ধবীর সাথে ডেট করার জন্য মিরপুর কালশিতে প্রোগ্রাম করে। তারা দুজন জানে এটা, ওভার টেলিফোন, নো বডি নো। আমার সাথে কথা হয়েছে সকালেও, সে কিন্তু বলে নাই, শাহবাগে ওই দিন আসে নাই, কিন্তু খুন হয়েছে কিন্তু সন্ধ্যায় কালশিতে। এখন আমাকে বলেন, তারা যে ফোনে কনভারসেশন করলো, এই ফোনটা ট্যাপ করলো জামাত শিবির, ইসলামিস্টরা, তাদের হাতে সেই ডিভাইস আছে, একদম ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। অর্থাৎ সে তো এখানে থাকার কথা না, রাজীবের যাওয়ারই কথা না, তার তো বাড়ি ওখানে না, বাড়ি তৈরি হচ্ছিল, কিন্তু সে ওখানে কালিয়াপুরে যে ওর বান্ধবী ছিল, যদিও সে ম্যারেজ ছিল, তার স্ত্রীর সাথে সম্পর্কটা ওই সময় ছিল, ওটা আলাদা হিসাব। এটা একটা গেল। এবং দেখেন রাজীব কিন্তু আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ ফ্যামিলির, কিন্তু কি সুন্দর একটা নাটক করলো শেখ হাসিনা ওরা এসে বাড়িতে গিয়ে, যে আমাদের দলের লোককে খুন করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের লোককে দিয়ে, মানে প্রশাসন, ডিজিএফআই আর কি, গোয়েন্দা বাহিনী, তারা খুন করে ব্লেম দিচ্ছে কাকে? সেম থিং আমরা দেখেছি 28 অক্টোবরেও কিন্তু গত বছর সেম ঘটনা ঘটিয়েছে হারুনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তার কর্মকাণ্ড এভরিথিং আমি জানি। এবং রিসেন্টলি ভারতে যে এমপি আনার হত্যা হয়েছে, আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা আন্ডারগ্রাউন্ডে জার্নালিস্ট বেশ কয়েকজন মিলে। তো এটার পেছনে
টোটাল গেম খেলেছে এই হারুন। খুব ইন্টারেস্টিং। এখানে অনেক অনেক আরো পরে বেরোবে, এটা আপনার প্রমাণ দেওয়া হবে, মানে বের হবে মিডিয়াতে, আমরা কাজ করছি এটা। তো হারুন একটা মোস্ট ডেঞ্জারাস পারসন এই সরকারের প্রশাসনের। এবং এই যে ছাত্র খুন হলো, এগুলো সমস্ত, এই যে আপনি যে ছেলেটার ভিডিও দেখালেন আহত, গুলি করে আহত হয়েছে, তারপর ডাইরেক্ট বুকে গুলি করলো, সে কিন্তু নর্মাল পুলিশ বাহিনীর লোক, সে ডিবি পুলিশ, তার হাতে জিন্সের প্যান্ট পরা, আপনি দেখেন ডিবি পুলিশ কে? হারুন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে হারুন প্রথম দিন যখন এই মানে অ্যাগ্রেসিভ ভূমিকায় গেল ছাত্রদের আন্দোলন নিয়ে, হারুন কিন্তু খুব কড়া ভাষায় বলছে আমরা কঠোর ব্যবস্থা নিব। হ্যাঁ, ইভেন এই তথ্যমন্ত্রী আরাফাত উনি বলেছেন যে আমরা আমাদের, এরা তো বসে থাকবে না, তারা ভাঙচুর করবে। এরা কি বসে থাকবে? খুন করার পরও 200 লোক প্রায় অফিসিয়াল ভাষায় খুন হওয়ার পরও, মানে হত্যা করার পরও তারা এটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ তো করেইনি, উল্টো বলছে তারা জ্বালিয়ে দিয়েছে, এটা পড়েছে সেটা পড়েছে, আমার পুলিশ কি বসে থাকবে? প্রয়োজনে আরো কঠোর হবে। আপনি দেখেন এটাও কিন্তু একটা হুমকি যে আরো আমরা করা হবে। কিন্তু হ্যাঁ, তো এখন আপনি বলেন রাষ্ট্র কি জন্যে? মানুষের জীবনের চেয়ে বেশি কি রাষ্ট্রের এই আপনার বিটিভি ভবন এটা কি গুরুত্বপূর্ণ? রাষ্ট্র কেন তৈরি হয়? রাষ্ট্র তৈরি হয় জনগণের নিরাপত্তার জন্য, ভালো রাখার জন্য। সেখানে রাষ্ট্র যদি নাই, জনগণই বাঁচে না, যদি জনগণই না হত্যা হয়। এবং প্রধানমন্ত্রী তো জাতির অভিভাবক। আসলে না না, সে অভিভাবক না, সে অভিভাবক না। আপনাকে প্রত্যেকটা পয়েন্টে আমি উত্তর দিয়ে প্রমাণ করতে পারবো। যেমন অভিভাবক না, উনি এসেছেন ক্ষমতায় বাংলাদেশের জনগণকে হত্যা করে প্রতিশোধ নেওয়ার জন্য, তার ফ্যামিলির প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ বিবিসির তৎকালীন সাংবাদিক সিরাজুর রহমান, আপনারা নাম শুনতে পারেন, ওনার কাছে যখন উনি বিদেশে ছিলেন এক্সাইল হিসেবে শেখ হাসিনা, তখন উনি বলেছেন যে আমি রাজনীতি পছন্দ করি না, আমি বাংলাদেশে শুধু ফিরবো প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। সিরাজুর রহমানের বইয়ে একবার স্পষ্ট লেখা আছে। আপনি ভাবতে পারেন যে এই কথা একটা মানে মানুষ বলতে পারে? বাংলাদেশের লোক ভালো না, মানে মানে সব খুনি, সেনাবাহিনী খুনি, এই কথাগুলো তো উনি নিজে বলেছে, এইগুলো তো প্রমাণ আছে আমাদের হাতে। এই কথাটা তো সিরাজুর রহমান বলেছেন, তিনি বিবিসি বাংলার সাংবাদিক, সে তো মারা গেছে অনেক আগে, যে সময় এরশাদেরও আগের আমলে এটা বলেছে। যাই হোক, এখন আপনার প্রশ্নে আসি। তো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বলছিলাম যে মানে হাসিনা কিভাবে আমাদের রাষ্ট্রটাকে টোটালি ধ্বংস করে দিয়েছে। মানে এখানে যে নীতি নৈতিকতার কথা বলছেন বা এটার অধিকারের কথা, অধিকার তার কাছে কোনো ম্যাটার করে না। তার কাছে ম্যাটার করে বাংলাদেশের জনগণ। তিনি মনে করেন বাংলাদেশের সব জনগণ শেখ মুজিবুর হত্যার পক্ষে বা তার জন্য যে খুশি হয়েছে, এটা প্রতিশোধ নেয়া। প্রতিশোধ ছাড়া তার ভিতরে কিচ্ছু নাই। তিনি একজন সাইকোপ্যাথ, রীতিমতো সাইকোপ্যাথ, বুঝছেন? একদম সাইকোপ্যাথ। আমরা হত্যাকাণ্ডের দৃশ্যগুলো দেখি, আমরা তার কথাবার্তা দেখি। শাহরুজা বললেন, তিনি একবারও সরি বলেন নাই, কোন মন্ত্রী সরি বলেন নাই। উনি বলছেন তার কোন মন্ত্রী, তার প্রশাসনের কোন প্রধান, কোন সেনাপ্রধান কেউ সরি বলেননি, কেউ লজ্জিত নন, কারোর কোনো সন্তাপ নেই, শহীদ পরিবারের জন্য কোনো দুঃখ নেই। আমি একদম ব্যর্থহীন ভাষায় বলছি, আমাদের দেশে নানা রকম মন্ত্রিত্ব দেখেছি, নানা আমল দেখেছি, কিন্তু আবার এটাও ঠিক আমাদের দেশে ধরুন, আমি যদি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, ছোটখাটো ঘটনা, জলপাইগুড়িতে একটা ঝড় হয়েছে, তিনি রাত্রিবেলায় ঝড়ের খবর পেয়ে হেলিকপ্টার করে রাত্রিবেলা চলে গেছেন সেই ঝড় কবলিত অঞ্চলে। যখনই কেউ শহীদ হচ্ছে তিনি তার দল রং না দেখে শহীদের পরিবারের কাছে যাচ্ছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল দোষ রয়েছে নানা রকম, তা নিয়ে আমরা দ্ব্যর্থহীন ভাষায় সমালোচনা করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়েন্টটা আনলাম এই কারণে, এইটা বলতে যে এটাই তো শাসকের কাজ, এটাই তো রাষ্ট্রপ্রধানের কাজ, তিনি তো অভিভাবক হবেন। তিনি যদি একটা শহীদ পরিবারে যেতেন, শহীদ জননীর পাশে গিয়ে বসতেন, তার তার মাতৃত্বের যে 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 গ্লানি, যে দুঃখ একজন মায়ের, সেখানে যদি স্নেহের পরশ বুলিয়ে দিতেন, তবে তো ছবিটা অন্যরকম হতে পারতো, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে সেটা গৌরবময় হতে পারতো, অন্যদিকে যেতে পারতো বিষয়টা। আশা করবেন না,
না, এটা আপনি হাসিনার কাছে আশা করতে পারেন না। কারণ হলো এই কারেন্ট অ্যাফেয়ার্স সময়ে, এই সময় উনি কি বললেন যে চট্টগ্রাম ভার্সিটিতে, চট্টগ্রামে আমার ছাত্রলীগ কর্মীকে খুন করা হয়েছে, ঢাকা ভার্সিটি ছাত্রীদেরকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছে, এটা হলো তার কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বুকের মধ্যে সরাসরি গুলি করে শত শত শিক্ষার্থী মারছে, সেটা তার কাছে কোনো ম্যাটারই করে না। তার কাছে ম্যাটার করে ছাত্রলীগ, তাকে খুঁজে খুঁজে মারা হচ্ছে, পালাচ্ছে। হ্যাঁ, আমার শোনেন, আপনারা যেখানে আপনারা যে ভিডিওগুলো দেখালেন, আমার কাছে এর চেয়ে বহু বহু ডেঞ্জারাস ভিডিও আছে এই মুহূর্তে। হ্যাঁ, স্বাভাবিক, আমরা সেগুলি আমরা ডেঞ্জারাস ভিডিও আছে যেগুলো কমিউনিটি গাইডলাইনের সাথে দেখাতে পারছি না, রক্তপাতের ছবিগুলি দেখাতে পারছি না, বা আমি নিজে অসুস্থ। এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাই যে সরকার কেন কথা বলছে না বা দায় স্বীকার করছে না, কারণ দায় স্বীকার করা মানে অ্যাকনলেজ করা যে আমি কাজটা করেছি। যেটা সরকার বারবার করে সেটা হচ্ছে যে ভাবে যে মানুষ বিস্মৃত হয়ে যাবে, সেটা সে বলবে না। আমরা অরুন্ধতী রায়ের, ইভেন তুমি যেহেতু মমতা ব্যানার্জির কথা বললে, অরুন্ধতী রায়ের লেখা লেকচার অনেক জায়গায় পড়েছি, কি গুজরাট রাইটের কথা বলেছি, এবং যখন মোদি ওই অঞ্চলের একজন মন্ত্রী ছিলেন, সেই সময় নানা হত্যাযজ্ঞ ওই মোদির স্পন্সরশিপে হয়েছে, সেটা কিন্তু মোদি কখনোই সরাসরি অ্যাকনলেজ করে না। করলেই তো স্বীকার হবে যে সরকার হচ্ছে আসলে মানুষের বিপক্ষে, প্রো পিপল না। এই কাজটাই শেখ হাসিনা সরকার করছে, এবং রাষ্ট্র দায় নেবে না, ধামাচাপা দেওয়ার চেষ্টা। মানে দায় নেবে না, রাষ্ট্র দায় শুধু তার সম্পত্তি রক্ষা করা, মানুষ রক্ষা করা। না, রাষ্ট্রকে দায় নিতে হবে। অর্ক, আমি আরেকটা পয়েন্ট বলি, গাজাতে আমরা যে যুদ্ধ দেখছি ইসরায়েল কর্তৃক, আপনি দেখেছেন কি বিভৎস ভাবে ওখানে হত্যা করা হচ্ছে। সাধারণ নাগরিক মারা গেছে প্রায় ৪১,০০০, শিশু এর মধ্যে নারী এবং শিশু বেশি। এত হত্যার পরও আমরা কিন্তু গাজার নিউজ সংবাদ প্রতিনিয়ত পেয়েছি। কারণ কি, ওখানে মোবাইল ইন্টারনেট নেই, কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, সেটা কিন্তু অফ করে নাই। আর অথচ বাংলাদেশে আপনি শুধু ইন্টারনেট না, সাধারণ নর্মাল ফোন বন্ধ করেছে। আপনি চিন্তা করেন, আমি গত ৩ তারিখ রাত থেকে হাসপাতালে ভর্তি, অপারেশন করলাম, গতকাল আমি বাসে ফিরেছি, হসপিটালের থেকে মোবাইলে আমি খবর পাচ্ছি। আমার এমনি অসুস্থ, আমার নার্ভ কাজ করছিল না মাঝখানে, আমি যত টেনশন করছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছে, আমার শরীরে যে মেশিন গুলো লাগানো আছে, ডাক্তার নার্স দৌড়াদৌড়ি করে আসছে, তুমি কি মোবাইল কেন নিচ্ছ, মোবাইল কেড়ে নিল আমাকে কয়েকবার। কিন্তু আমার ভিতরে রক্ত টকবক করে ফুটছে, শিশুদের মারছে, আমার সন্তান, আমার মানে কি, এটা এটা কল্পনা করা যায় না। আমি একটা ট্রমার ভিতরে ঢুকে গেছি জানেন এই ভিডিওগুলো দেখার পর থেকে। মানে মনে হচ্ছে কি, মানে মানুষের জীবনের থেকে কি বিটিভি ভবন বড়? বিটিভি ভবন কেন, সারা বাংলাদেশ পুরাই দেখ না, কি আসে যায়? রাষ্ট্রই যদি, জনগণের জীবন যদি না থাকে, সেই রাষ্ট্র আমার দরকারটা কি? আচ্ছা, আমি আরেকটা কথা বলতে চাই যে যেই সরকার অহরহ মানুষের বুকে গুলি চালায়। আমরা ইভেন গত বছরের একটা রিপোর্ট দেখব যে গার্মেন্টস কর্মীরা তাদের মজুরি বৃদ্ধির জন্য বিক্ষোভ করেছিল, আন্দোলন করেছিল। তারা চেয়েছিল কি 20,000 টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি তারা যেন ন্যূনতম বেতন পান। এবং গত বছরও অ্যারাউন্ড নভেম্বর কিংবা অক্টোবরের দিকে কিন্তু 2 জন নিহত হয়েছে পুলিশের সাথে সংঘর্ষে। সেটা নিয়ে কি না মধ্যবিত্ত সমাজ না রাষ্ট্র যন্ত্র কেউ কি কুপিত হয়েছে? সেটা কিন্তু হচ্ছে না। তো এই শ্রমিক শ্রেণী যারা, তারা ছাত্রলীগ কিন্তু তাদেরকে মেরেছে, আক্রমণ করেছে। মানে আমরা ওই শ্রমিকদের সাথে কথা বলেছি, ওই সব মুভমেন্টটা দেখেছি। ইভেন দেখেন, আমরা আমি জার্মানিতে আছি, আমাদের এখানে পার আওয়ার একটা লেবার, মানে মিনিমাম তার মানে স্যালারি হচ্ছে, বেতন হচ্ছে একদম মিনিমাম, তাকে 14 ইউরো দিতে হবে। 14 ইউরো মানে বাংলাদেশ পার আওয়ার, অর্থাৎ এর নিচে না, 1700 বা 1800 বা 2000 টাকার মতো বাংলাদেশি টাকায়। আপনি ইমাজিন করতে পারেন, একটা বাংলাদেশে একটা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সে সকাল 8টা থেকে জব করছে, রাত্র 8টা অথবা কোনোদিন রাত 10টা পর্যন্ত, সারা মাস কাজ করে সে বেতন পায়। সরকার নির্ধারণ করে দিচ্ছে 13,000 সামথিং, তাই না শাহরুজা? 13,000 সামথিং মনে হয় বাংলাদেশি নির্ধারণ করলো ফাইনালি। তো এটা নির্ধারণ যখন খাবার কিনতে পারছে না, তখন সরকার বলছে কুমড়োর চপ খান।
হ্যাঁ, খাওয়ার কুমড়োর কিছু চপ না, খাও, বলছে কাঁঠালের ইয়া খাও, কাঁঠালের মাংস খাও। কাঁঠাল ইউরোপে আমেরিকাতে কাঁঠালের বার্গার বিক্রি হয় অনেক দামি। এগুলো সব ফালতু বয়ান তোলে। ইভেন আমরা একটু সবসময় কথায় ছাত্রদের কথায় বিষয়টায় আমি একটা স্পেসিফিক পয়েন্ট একটু আনতে চাইবো এখানে, আপনাদের দুজনের সঙ্গেই কথা বলবো, কেননা আপনারা গবেষণার সঙ্গে জড়িত, আপনারা ডায়াসপোরায় রয়েছেন। আমরা বাংলাদেশে ছাত্র মাইগ্রেশন কিন্তু দীর্ঘদিন ধরে দেখছি, এটা ভারতের ক্ষেত্রেও সত্যি, একটা বড় অংশের ছাত্র চলে যাচ্ছে। ছাত্র কেন চলে যায়? দুটো কারণ, একটা হলো তার দেশের নিজের পরিকাঠামোর প্রতি তার অনাস্থা তৈরি হলে, বেটার পরিকাঠামো দেখলে, আরেকটা হচ্ছে তার যে দেশের যে মিনিমাম স্পিরিট গুলো, ছাত্রের যে স্পর্ধা, সেই স্পর্ধাটাকে দমন করার চেষ্টা থাকলে সে সেই জায়গাটা থেকে এসকেপ করে চলে যায়। আমার বক্তব্য এই এই গমনাগমনটা তো ছিলই, চলে যাওয়াটা তো ছিলই, এই যে এই আন্দোলনের পর এখন যে ধরপাকড়টা শুরু হয়েছে, যে মারধরটা শুরু হয়েছে, এরপর গুম হবে কিনা আমি জানি না, তার মানে কি এটা আদতে এইরকম একটা বার্তা দেওয়া হবে। হ্যাঁ, যে যে তুমি যদি ছাত্রলীগের ছাত্র হও, তুমি যদি ছাত্রলীগ পন্থী বা আওয়ামী লীগ পন্থী ছাত্র হও, অথবা তুমি যদি নিরক্ষর দরিদ্র যার মুখে ভাষা নেই সে হও, তবে তুমি বাংলাদেশে থাকো, না হলে বাংলাদেশ থেকে চলে যাও। এইরকম কি একটা বার্তা দেওয়া হচ্ছে? আসলে বিরোধী মুক্ত দেশ তৈরি করার চেষ্টা চলছে, এটা অলরেডি বার্তা দিয়েছেন অলরেডি আরাফাত সাহেব, তথ্যমন্ত্রী, উনি কিন্তু বলেছেন সরকার প্রয়োজনে প্রশাসন আরো কঠোর হবে। আরো কত কঠোর হবে? আমরা আনঅফিশিয়ালি আমরা তিনি বলছিলেন আমাদের কাছে কয়েক বছর গুলি চালানোর মতো গুলি রয়েছে, তিনি বলেছিলেন কয়েক বছর টানা গুলি চালানোর মতো গুলির কোনো অভাব নেই। হ্যাঁ, যেটা কিনা আমাদের ট্যাক্স পেয়ার মানি দিয়ে কেনা গুলি, আমাদের টাকায় গুলি কিনে তুমি আমাদের বুকেই ছুড়বে। আমাদের আজকে একটা প্রথম আলোর খবর আমি দেখলাম, ইফতেখার মাহমুদ লিখেছেন, ওখানে একটা আওয়ামী লীগের নেতার বাড়ির ভিতরে সপ্তম শ্রেণীর একটা ছাত্র, সে চোখে গুলি লেগে মাথার পিছন দিক থেকে মগজ বের হয়ে গেছে। কেন গিয়েছে? বাইরে কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ঝাঁজ আসছিল, সে জানলাটা শাটডাউন করতে গিয়েছিল যাতে ধোঁয়া না আসে, আর হেলিকপ্টার থেকে ফায়ার করে সেই ছেলেকে মারছে, অথচ তার বাবা আওয়ামী লীগের একজন নেতা। আপনি ভাবতে পারেন? মানে আমার মনে হয় না প্যালেস্টাইন ছাড়া পৃথিবীর আর কোন দেশে কোথাও এই বর্বরতার ছবি আমরা সমকালে দেখেছি। না 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 না, প্যালেস্টাইনও হবে না ভাই, প্যালেস্টাইনও এইভাবে বেছে বেছে মারে নাই। ওরা গোড়া নেমেছে, ওরা তো বরাবরই মারছে, অভ্যস্ত। তারা এটা তো অভ্যস্ত হয়ে গেছে প্যালেস্টাইনিরা। আমার অনেক ফেলো বন্ধু আছে এখানে প্যালেস্টাইনিয়ান, তারা আমাকে জানায় যে ওখানে কি হয়। আপনি বলছেন এটা ইনসিডেন্টাল এক্সাইল, এটা একটা হঠাৎ তৈরি হওয়া বদ্ধভূমি, যে আনপ্রেসিডেন্টেড এক্সাইল, মানুষের জনগণ যদি বুঝতে পারতো যে এইভাবে গুলি করবে। তার ব্যাপারে মাইগ্রেশনটার ব্যাপারে আপনার মতামতটা, যে কি কি মাইগ্রেশনের ব্যাপারেও বলছি। আমি শাহরজার মতামতটা নিই, আমি একটু শাহরজার মতামতটা নেব। আমরা মন্ট্রিয়ালে একটা সমাবেশ হয়েছে বাংলাদেশি ছাত্রদের কে করে, তো সেই সমাবেশে একটা ছাত্র বক্তব্য রাখছে। সে বলেছে এই আন্দোলনের আগের ঘটনা কিন্তু, যে সিলেটের 0 পয়েন্ট থেকে সরকারের হুমকির মুখ কাছ থেকে বাঁচার জন্য তাদের পরিবার পালিয়ে এসেছে, এবং অনেক এই কলকাতা হয়ে নানা দেশ ঘুরে ফিরে ফাইনালি তারা কানাডা এসে অ্যাসাইলাম সিক করেছে। অর্থাৎ এই মাইগ্রেশন কিন্তু আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। তরুণ সমাজ চাইলেই মানে চেষ্টা করে তারা কি কেন বিদেশে যে পড়াশোনা করে বিদেশে সেটেল করবে, কারণ তাদের আস্থা নেই, না আছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা। কেউ মারা গেলে, কেউ গুম খুন হলে, কারোর ধর্ষণ হলে সেটা তো আসলে বিচারের আওতায় পড়ে না। মুনিয়া মারা গেল আনভির দ্বারা, এই যে বসুন্ধরা গ্রুপের মালিক, সেটার কি বিচার হলো? রাইট? বা এই যে ঋণ খেলাপি সালমান এফ রহমান, সে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, তার কি বিচার হচ্ছে? সে তো সমস্ত আইনের ঊর্ধ্বে চলে গেছে, আমাদের গভর্নমেন্টের মতো। অর্থাৎ আপনি যেটা বলছিলেন যে ধনিক শ্রেণীরাই কেবলমাত্র সরকারের দ্বারা বেনিফিটেড হয় বলেই তারা মূলত থাকতে চায়। একটা একটা ঝোঁক আছে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের বা ইভেন নিম্ন আয়ের মানুষও, যে কাতার বা মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোতে যায়, যে তারা আসলে
বেরিয়ে পড়তে চাচ্ছে। কিন্তু আবার এমনও স্টুডেন্ট আছে যারা বিদেশে মাস্টার্স করে পিএইচডি করে দেশে গিয়ে পড়াচ্ছে। আমি যদি এই সংখ্যাটার কথা বলি, যারা পড়াতে চায় তারা দেশে গিয়ে ফিরছে। কেন? কারণ তারা ফিরছে, তাদের তো একটা দেশপ্রেমের ব্যাপার আছেই, তাছাড়া তারা দেশ নিয়ে কাজ করতে চায়। সেই ক্ষেত্রে আপনি যখন জিজ্ঞেস করছিলেন শুরুতে যে এই আন্দোলন কত দূর এগোবে, এর ভবিষ্যৎ কি, বা এই আন্দোলন ছাত্ররা কি ভাবছে, আমি বহুজনের সাথে কথা বলে এই ধারণায় পৌঁছেছি, আমি নিজেও সেটা বিশ্বাস করি যে ছাত্ররা এই মুহূর্তে ভাবছে না যে একটা যে নেতার অভাব হয়ে গেলে বা স্বৈরাচারের নিপাত যাওয়ার পর মাৎসন্যায় হবে কি অরাজকতা হবে। তারা প্রথমে আইডেন্টিফাই করেছে তাদের শরীরে একটা টিউমার আছে, এই গ্যাংগ্রিন, এই টিউমার যদি তারা না কাটে, এই আর্ম যদি তারা অ্যাম্পিউটেট না করে, এটা সারা শরীরে ছড়িয়ে পড়বে। সেই একটা মানুষের হাত কেটে ফেলতে হলো কারণ, বা পা কেটে ফেলতে হলো গ্যাংগ্রিন ছিল বলে, তারপরে তার পরবর্তীতে তাকে কেউ খোড়া বলবে কি, খারাপ মানে কলোকিয়াল টার্মে যদি বলি আমার ল্যাংড়া বলবে কি, সেটা সে ভাবছে না। সে ফার্স্টে চাচ্ছে যে সারা শরীরে ছড়ানোর আগে এটাকে আমি কাটবো, নির্মূল করব, তারপর আমি নিরাময়ের কথা চিন্তা করব। কারণ যেটা সবসময় বলা হয়ে থাকে যে প্রকৃতিতে শূন্য স্থান থাকে না, সেটা ফুলফিল করার জন্য একটা সুযোগ্য নেতা আসবে। কিন্তু কেন মন্দের ভালো হিসেবে আমরা নিব যেটা বুমাররা এতদিন ধরে মেনে এসেছে? শেখ হাসিনা ছাড়া তো আর কোনো ভালো নেতা নাই, কোথায় দেখাও, এটা বুমাররা বলে। কিন্তু মিলেনিয়াল বা জেনজি এইসবে বিশ্বাস করে না। তারা সুপার হিরো মুভি দেখে, ব্লকবাস্টার মুভি দেখে বড় হওয়া মানুষ। তারা পলিটিক্যাল কারেক্টনেসে বিশ্বাস করে, তারা এলজিবিটি কিউ রাইটস নিয়ে কথা বলে, তারা জেন্ডার ফ্লুইডিটিতে বিশ্বাস করে। এই মানুষজন ফ্রি স্পিচের কথা বলছে, তারা বলছে যে তুমি আমার আমার গলায় পাড়া দিয়ে দাঁড়িয়েছো, পা দিয়ে দাঁড়িয়েছো, আমার অধিকার দিচ্ছ না, আই ওয়ান্ট ইউ টু গো। তো একটা আন্দোলন যখন এত বৃহৎ আকার ধারণ করে এবং সেটা সর্বস্তরে ছড়িয়ে পড়ে, এই যে রিকশাওয়ালাদের দেখছে, আপনি দেখিয়েছিলেন রিকশাওয়ালার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। আবার আমরা এমন ভিডিও দেখেছি যে রিকশাওয়ালারা মিছিল করে বলছে যে আমরা ছাত্রদের পক্ষে আছি। একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটা একটা অশীতি পরে একটা বয়স্ক রিকশাওয়ালা বলছে মাফিয়া শেখ হাসিনার সরকার চাই না, মাফিয়া সরকার চাই না। এই লোকটা কি জামাত শিবির করে? সে রিক্সাওয়ালা, সে রিক্সা করেই নিজের জীবন বাঁচাতে পারে না, সে কেন বললো মাফিয়া সরকার? সবাই এই একটা জায়গায় একমত যে কিনা শুধুমাত্র দুর্বৃত্ত না, যে সুবিধাবাদী না, কেবলমাত্র সেই জানে যে সরকার মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে এবং এর পতন হতে বাধ্য। আমার শেষ প্রশ্ন, একদম শেষ লগ্নে চলে এসেছি, আমি দুজনের কাছেই খুব সংক্ষেপে জানাতে চাইব, মিডিয়ার ভূমিকা কি ছিল, কি হলো, এবং ভবিষ্যতের রূপরেখাটা কি? আমাদের এই দেশে একটা প্যারালাল মিডিয়া বাস্তুতন্ত্র, যে মিডিয়া আমরা গদি মিডিয়া বলি, ল্যাপডগ মিডিয়া বলি, যে মিডিয়া এই ল্যাপডগ মিডিয়া হতে অস্বীকার করে, তার বাস্তুতন্ত্রটা আমরা নিজেদের মতো সমস্ত ঝুঁকি নিয়ে বানিয়ে নিয়েছি। আমাদের সামর্থ্য কম, আমাদের অর্থ কম, কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। আমরা আমরা যে কোনো কিছুর জন্য তৈরি, আমরা এর জন্য যা দণ্ড দিতে হয় তা দিতে তৈরি, আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি, আমরা অর্থ সংকটে অনেকে কাজ করছেন, মানে মাত্রাগুলি আলাদা, এক একজন এক এক রকম বিপন্নতা নিয়ে কাজ করছেন। কাউকে 18 ঘন্টা জেরা করা হয়, কাউকে বারবার নানা রকম ভাবে হ্যারাস করা হয়, কিন্তু ছোট মিডিয়া ভারতবর্ষে কাজ করছে এবং নির্ভীকভাবে কাজ করছে। বাংলাদেশের মিডিয়া তন্ত্রের পরিস্থিতিটা কি এবং তার ভবিষ্যৎ কি, এই প্রশ্নটা আমার আপনাদের দুজনের কাছে, আপনাদের উত্তর দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। বাংলাদেশে আমি বলি, বলুন। বাংলাদেশের মিডিয়ার কোনো ভবিষ্যৎ আমি আপাতত দেখি না। কারণ হচ্ছে বাংলাদেশের গত 15 বছরে বাংলাদেশের মিডিয়াটাকে এমন ভাবে তৈরি মানে ধ্বংস করা হয়েছে, এবং এত দালাল সাংবাদিক বা মানে কি বলবো, মানে এটা মানে ভাষাতেও বলা মুশকিল, বুঝছেন, যে এত এত দালাল তৈরি হয়েছে যে দেখেও দেখে না, বলা প্রয়োজন বলে না, আবার এমন ভাবে তারা নিউজগুলো করে, মানে সরকার মনে হয় রাষ্ট্রীয় টেলিভিশন যেটা করতো বিটিভিও মনে হয় লজ্জা পাবে এখন, মানে পায়। কারণ বিটিভির চেয়েও বেশি 71 টিভি, সময় টিভি, এদিকে মানে সবই সরকারি দলের লোক, মানে এরা পিআর এজেন্সিতে পরিণত হয়েছে, আপনি বলতে পারেন এরা সরকারের পিআর এজেন্সি। সম্পূর্ণ মিডিয়া একটা
একটা মিডিয়া দেখেন, এর মধ্যে প্রথম আলো বেশ ভালো রিপোর্ট করে, ডেইলি স্টার ভালো রিপোর্ট করে, এদের উপর প্রচন্ড চাপ আছে, প্রচন্ড। তারপরে দেখেন বিডি নিউজ 24 খুব ভালো রিপোর্ট করত। যখন জেনারেল আজিজ ক্ষমতায় আসলেন, জেনারেল আজিজের ভাই, এই যে যেটা আপনারা দেখেছেন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন্সে, সন্ত্রাসী, খুনি, এই পরিচয়টা বিডি নিউজ 24 ফার্স্ট পাবলিশ করে। করার সাথে সাথেই নিউজ তো গেলই, তারপরে তার উপরে নিবর্তনমূলক ব্যবস্থা চালু হলো, বন্ধ হয়ে গেল কয়েকবার। বিডি নিউজকে বেশ কয়েকদিন বন্ধ করে রাখা হয়েছিল, তাদের বন্ধ করে রাখা হয়েছে, মানে অনেক কিছু। এবং বর্তমানে সেটা স্বাধীন না, মোটেও স্বাধীন না। এবং আপনি জানেন এই সময় এই 71 টিভি, সময় টিভি, এই এই আমাদের যে ইয়ের সময়, মানে এই ক্রাইসিসের সময় কি নিউজ প্রচার করেছে তারা, যে বিক্ষোভকারী জামাত শিবির, সরাসরি এই ভাষায়। একটা মিডিয়া বলতে পারে না জামাত শিবির, এটা রাজনৈতিক দল আওয়ামী লীগ সে বলুক, কোনো ব্যাপার না, জনগণ বিশ্বাস করে না এটা। কিন্তু মিডিয়া বলছে জামাত শিবিরের সন্ত্রাসীরা গ্রাম দেশ থেকে এসেছে, তারেক জিয়া ওখান থেকে টাকা পাঠিয়েছে। এই কথা এইভাবে তো রিপোর্ট মিডিয়া করতে পারে না, কোনো লজিকই আসে না। আপনি রিপোর্ট করবেন, আপনাকে তো উভয় পক্ষের কথা বলতে হবে, অথবা আপনাকে বলতে হবে সরকার, দুটো পক্ষের মতামত রাখতে হবে, প্রপার ইনভেস্টিগেশন থাকতে হবে, সোর্স কোড করতে হবে, বেসিক, অথবা বলতে পারে শেখ হাসিনা অভিযোগ করেছেন বা বলেছেন এটা বিএনপির কাজ, তুমি শেখ হাসিনার ঘাড়ে দাও। কিন্তু তুমি মিডিয়া বলতে পারে না যেটা জামাত শিবির করছে, এইভাবে পোড়াইছে, মানে মানে কিভাবে পুড়িয়েছে। ওরা অভিযোগ না বলে আসলেই একটা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, কোনো অভিযোগের জায়গা না রেখে, দুপক্ষের বয়ানের জায়গা না রেখে। শাহরাজা কি বলবেন বাংলাদেশ মিডিয়ার বর্তমান অবস্থা এবং তার রূপরেখা, ভবিষ্যৎটা কি হবে? আমি শাহরাজার মতামত দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি আমার আন্ডারগ্র্যাডের পরে মিডিয়া সংবাদ মাধ্যমে কাজ করেছি, বাংলাদেশের ন্যাশনাল জাতীয় সংবাদ মাধ্যমে, এবং আমার অভিজ্ঞতা, মাঝে মাঝে অপিনিয়নও লিখি। তো আমার অভিজ্ঞতা বলে তখনকার সময় যে একটা লেখা পাঠালে সেটা কি পরিমাণ স্ক্রিনিং এর ভিতর দিয়ে যায়, কি পরিমাণ ভীতি কাজ করে যে একটা পার্টিকুলার অপ এডের এডিটর শুধু না, একেবারে মূল যে সংবাদপত্রের এডিটর তার কাছে পর্যন্ত পৌঁছায়, এবং সেই গ্রিন সিগন্যাল দিলে তবেই সে লেখা ছাপা হবে। তো এই যে একটা ভয়ের রাজনীতি আমাদের দেশে আছে, এই জিনিসটার থেকে অত সহজে বেরোনো যাবে না। আমার বিশ্বাস যে একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে যারা নির্ভীক, তাদের হাত দিয়ে নতুন কিছু তৈরি হতে পারে। আমি ছোট ছোট কিছু, আপনি বলছিলেন যে ছোট ছোট নিউজ পেপারের কথা ভারতবর্ষে আছে, যারা চেষ্টা করছে নিজেদের উদ্যোগে সত্য ঘটনা বের করে আনার। বাংলাদেশে এরকম উদ্যোগ হয় যারা সিক্রেটলি এই কাজগুলো করে। সেই সেই অনলাইন পত্রিকাগুলোর আসলে সম্পাদককে বা কারা লিখছে সেগুলো অস্পষ্ট থাকে, এমন যে হচ্ছে না তা কিন্তু না, এবং তারা অল্টারনেটিভ নিউজ বের করছে। কিন্তু এগুলোর একটা ক্রেডিবিলিটি নিয়ে একটা কোয়েশ্চেন রয়ে যায়। এই যে নিউজ সংবাদ মাধ্যম যে অপরাধীন, স্বাধীন না, এর জন্য দায়ী হচ্ছে আমাদের দেশের বুদ্ধিজীবীরা। আমাদের দেশে আপনি আমার জানা মতে এই সাম্প্রতিককালে এক ব্যক্তি, উনি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বুদ্ধিজীবী, প্রতি মিনিটে বা প্রায় তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভরে যাচ্ছে, সে সাহিত্য সমালোচনা করছে, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে, কিন্তু এই কোটা নিয়ে এটাকে কেন্দ্র করে নিশ্চুপ, নির্বাক। আচ্ছা, আমাদের দেশে একটা অনেক বড় সাহিত্য সম্মেলন হয়, তো সেটা হচ্ছে বৈশ্বিক, একেবারে বিশাল স্কেলে। সেই যারা এটা অর্গানাইজ করে থাকে, সেই অর্গানাইজিং বডির একজন দুজন আমার সোশ্যাল মিডিয়ায় আছে, তাদের কিন্তু কোনো মন্তব্য নাই। তাদের গভর্নমেন্টের কাছ থেকে কি সুবিধা পেতে হবে? তারা তো গ্লোবালি, ইন্টারন্যাশনালি যথেষ্ট নেটওয়ার্ক করে। তারা যদি না পারে এই 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 আয়োজনটা করতে, তাদের সোশ্যাল গ্লোবালি লোকজন থাকবে তাদেরকে সহযোগিতা করার জন্য। তার মানে তারা ধরে নিচ্ছে যে এই স্বৈরাচারের পতন হবে না, অতএব তারা তাদের আখের গুছাচ্ছে। এবং জনজীবন বিমুখ সাহিত্য বা জনজীবন বিমুখ সাহিত্যিক আসলেই কি হয়? সে সাহিত্য তো
রোবটের তৈরি করা কারণ এটা সাহিত্য সম্মেলন তো না, এটা একটা প্রোডাক্ট, এটা একটা কমোডিটি। যে একটা ভোক্তা আছে যারা এরকম বিদেশি সাহিত্য অ্যাংলোফোন লিটারেচারের প্রতি আগ্রহী, তাদেরকে চড়া দামে আমরা বইপত্র বিক্রি করব, কিছু দেশজ শাড়ি কাপড় চোপড় মাটির তৈজসপত্র বিক্রি করব, আমরা স্লিভলেস ব্লাউজ পরে যাব ওখানে এবং কিছু ইংরেজিতে এবং বাংলায় কিছু জ্ঞানগর্ভ কথা বলবো, কিন্তু আসলে তো আমরা সাহিত্যকে প্রচার করছি না। যেই দেশে সরকারের সমালোচনা করা যায় না, সেই জিনিসটা ছড়িয়ে পড়েছে সাহিত্যেও। আমাদের দেশে একটা সাহিত্য সমালোচনা হয় না, সেটাকে মানুষ ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিয়ে নেয়। তাহলে যেখানে সাহিত্য সমালোচনা নাই সেখানে সাহিত্য বাড়বে কি করে? যেই দেশে কোনো রকম কোনো স্ক্রিনিং প্রসেসে নাই, সবাই সবার জায়গায় রাজা, এই বনে সবাই রাজা। আমরা আমি অনেক কৃতজ্ঞতা জানাই শাহরোজা আপনাকে এরকম স্পষ্ট বক্তব্যের জন্য। আমরা অনুষ্ঠান শেষ করব। আমি একটা অন্যায্য নয়, সম্ভবত একটা দাবি নিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। সেটা হলো যে আমার আপনাদের সাথে কথা বলার পর মনে হলো এই যে মাইগ্রেশন নিয়ে আমরা বারবার কথা বললাম, আমার মনে হয় আপনারা যারা একটা বড় নেটওয়ার্কের মধ্যে থাকেন, পিপল ইন এক্সাইল এই নামে, এই শিরোনামে বোধ হয়, আমি আছে কিনা জানি না, যদি না থাকে আমার মনে হয় এটাই সব থেকে জরুরি সময়, যখন একটা ডকুমেন্টেশন, একটা ডিজিটাল ডকুমেন্টেশন তৈরি করার, বাংলাদেশ থেকে বাধ্য হয়ে যারা এক্সাইলে আছেন তাদের একটা ডকুমেন্টেশন, তারা কারা, তাদের পরিচয়, কি কারণে তারা এক্সাইলে আছেন, এক্সাইলে থেকে তারা কি করেন, তাদের পরিবারে কারা কারা রয়েছেন, তারা বাংলাদেশে কি অবস্থায় রয়েছেন। আমার মনে হয় এই ডকুমেন্টেশনটা গোটা পৃথিবীর সামনে তুলে ধরাটা, খণ্ডিত খণ্ডিত ভাবে একজন দুজনের গল্প একজন দুজন বলবে এমন না রেখে, যদি গোটা গল্পটা কনসলিডেট করে, গোটা জাতির দুর্দশার গল্পটা কনসলিডেট করে মানুষের কাছে তুলে ধরা যায়, তাহলে মনে হয় যে সেইটা চলমান সময়ের একটা সব থেকে বড় দলিল হবে। এইটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা বিষয়টা নিয়ে যদি আমি একটু একটু ইনফরমেশন দিই। আমাদের আরেকজন যে ডক্টর মোবাশ্বের হাসান, উনি এই কাজ করছেন, অলরেডি এই কাজটা শুরু হয়েছে। চমৎকার। উনি এটা নিয়ে রিসার্চ করছে। হ্যাঁ, এবং রিসেন্টলি আপনার লন্ডন থেকে একটা বই পাবলিশ হয়েছে, নামটা ভুলে গেলাম, এটা অস্ট্রো ইউনিভার্সিটির গবেষণা, ওনার সাথে মোবাশ্বেরও ছিলেন, ওখানেও বেশ কিছু এক্সাইল রাইটার। আমার শুধু একটা ইন্টারফারেন্স থাকছে, আমি আসলে গবেষণার কথা বলছি না, আমি বলছি জনমানুষের জন্য উন্মুক্ত কেরানির কাজ। গবেষণা তো থাকবেই, এটা করা যেতে যাওয়া দরকার। তবে এখন আমাদের সামনে একটা লক্ষ্য না, এখন আমাদের সামনে এটা করব আমরা, এটা এখন আমাদের সামনে প্রধান লক্ষ্য এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করা। উৎখাত মানে কি? তাকে যেতে হবে, এটা হলো আমাদের। তারপরে আমাদের যেই সমস্ত ছাত্ররা ওখানে আহত হয়েছেন, খুন হয়েছেন, এদেরকে একটা আমাদেরকে এটা মানে কি করতে হবে, আমাদের এগুলো ম্যানেজ করতে হবে। তো এটা এখন জরুরি বিষয়। আমার ঘরে লাশ পড়ে আছে, আমার মনে হয় যে শহীদের তালিকা করাটাও খুব জরুরি, কেননা সরকার সেই তালিকা দেবে না। হ্যাঁ, আমরা নিজেরা এখন জরুরি তালিকা করা শুরু করেছি, আমরা 50 জনের মাত্র তালিকা করতে পেরেছি 197 জনের মধ্যে। আমার মনে হয় এইটা এগিয়ে এসে করতে হবে কাউকে। দেখেছি আমি। হ্যাঁ, জোয়ান ভাই এবং শাহরোজা, নেটওয়ার্কটা চালু হলেই হবে। নেটওয়ার্কটা চালু হলেই ঠিক ঠিক। আপনাদের অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের জন্য মঙ্গল কামনা নিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আশা করি আপনাদের সঙ্গে আমাদের অন্য পর্বে, পরবর্তী পর্বে আবার দেখা হবে।